আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক ম্যাথে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এসএসসি 2022-এর পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য পরিসংখ্যান নিয়ে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এবং এই প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বোর্ড 2019-এ এসেছিল। তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা জানি যে 2022-এর পরে 2021-এ যে এসএসসি পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু ম্যাথ ছিল না। তো এই ধরনের প্রশ্ন যদি ঢাকা বোর্ড 2019-এ এসে থাকে তাহলে বোঝা যাচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নেতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা জিনিস করতে বলছে, একটা হচ্ছে 2 মার্কস, আরেকটা হচ্ছে 4, আরেকটা হচ্ছে 4। তো চলো আমরা ধীরে ধীরে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। আমরা যদি উদ্দীপকটি দেখি, দেখো এখানে একটি গণসংখ্যা সারণী দেওয়া আছে যেখানে বয়সের একটা শ্রেণী দেওয়া আছে বছর হিসাবে, যেখানে দেখা যাচ্ছে যে 10 থেকে 19 বছরের আছে 10 জন, 20 থেকে 29 বছরের আছে 14 জন, 30 থেকে 39 বছরের আছে 18 জন, 40 থেকে 49 বছরের আছে 11 জন এবং সবশেষে 50 থেকে 59 জন আছে 7 জন। এরকম করে মোট 60 জন লোকের অর্থাৎ 60% এর বয়সের গণসংখ্যা সারণী দেওয়া আছে। তো এখান থেকে আমাদের বিভিন্ন জিনিস বের করতে হবে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে কোনো শ্রেণীর উচ্চসীমা যদি 65 হয় এবং মধ্যমান যদি 62.5 হয় তাহলে ওই শ্রেণীর নিম্ন সীমা কত? তো চলো এটা আমরা সলভ করার চেষ্টা করি। তো এই বিষয়টা আগে বের করার আগে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে উচ্চ সীমা কি এবং নিম্ন সীমা কি। একটা জিনিস খেয়াল করো, একটা শ্রেণীতে ধরো আছে, বা আমরা যদি এই পিছনেটা যদি দেখি যে এখানে 10 থেকে 19 বছরের আছে 10 জন। তো এখানে 10 হচ্ছে নিম্ন সীমা এবং 19 হচ্ছে উচ্চ সীমা। তো ঠিক সেরকম 20 হচ্ছে নিম্ন সীমা, 29 হচ্ছে উচ্চ সীমা। তো ঠিক তেমনি এখানে উচ্চ সীমা দেওয়া আছে 65 এবং নিম্ন সীমাটা দেওয়া নেই। আমাদের মধ্যমানটা আবার দেওয়া আছে কত? 62.5। তো আমরা যদি এইভাবে চিন্তা করি যে আমরা জানি, আমরা যদি এইভাবে উত্তরটা লিখি, দেখো আমরা যদি এইভাবে লিখি যে আমরা জানি, সেটা হচ্ছে শ্রেণী মধ্যমান। এখানে মধ্যমান দেওয়া আছে তাই না? শ্রেণী মধ্যমান বের করতে হলে আমরা কি করি? আমরা করি কি যে শ্রেণীর উচ্চ সীমা যোগ শ্রেণীর নিম্ন সীমা, এই দুটো যোগ করে তারপরে কি করি? 2 দ্বারা ভাগ করি। এখন খেয়াল করো, যেহেতু দেওয়া আছে শ্রেণীর মধ্যমান হচ্ছে 62.5, তাহলে শ্রেণী মধ্যমান এখানটা লিখে ফেলি 62.5 ইকুয়ালস টু শ্রেণীর উচ্চ সীমা দেওয়া আছে 65 যোগ শ্রেণীর নিম্ন সীমা আমরা এখনো জানি না। শ্রেণীর নিম্ন সীমা যেভাবে আছে থাকুক, ডিভাইডেড হচ্ছে 2। এখন আমরা যদি আর গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 65 প্লাস শ্রেণীর নিম্ন সীমা ইকুয়ালস টু এই 62.5কে 2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আসতেছে কত? 62 দোকানে হচ্ছে 124, আর 0.5 আবার 2 দ্বারা গুণ করলে 1 আসতেছে, অর্থাৎ 125। এটা গেল। এখন আমরা যদি সহজেই দেখো, যদি এইভাবে করি যে শ্রেণীর নিম্ন সীমা সমান, দেখো এখানে 125 বিয়োগ হচ্ছে 65,
সমান কত আসবে, 5-এর থেকে 5 বাদ দিলে 0, 12 আছে কত, 6 হবে, অর্থাৎ 60। খেয়াল করো আমাদের কিন্তু কাজটা হয়ে গেল, অর্থাৎ শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 60। 60 আর 65কে যদি আমরা যোগ করি, 2 দ্বারা ভাগ করি, তাহলে পাবো হচ্ছে 62.5, যেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান। এই হচ্ছে আমাদের 2 মার্কসের একটা প্রশ্নের উত্তর, সহজে কিন্তু করে ফেললাম। তো একটা জিনিস খেয়াল করো, এই 2 মার্কসের প্রশ্নের জায়গায় এখানে তো আসলে হচ্ছে গিয়ে যে শ্রেণীর নিম্নসীমা বের করতে বলছে। পরীক্ষায় কিন্তু অন্য জিনিসও আসতে পারে, যেমন আমি যদি তোমাদেরকে একটা ধারণা দিই যে মানে অতিরিক্ত প্রশ্ন হিসাবে কি আসতে পারে, যেমন মধ্যক কাকে বলে, অথবা প্রচুরক কাকে বলে, অথবা প্রচুরক নির্ণয় করো, নিচের মানে সিরিয়ালে কিছু দেওয়া থাকলো সেখান থেকে প্রচুরক নির্ণয় করতে বলতে পারে, অথবা আসতে পারে যে কেন্দ্রীয় প্রবণতা কি, এটাও আসতে পারে। তো বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে 2 মার্কসের প্রশ্নগুলোর জন্য। তোমরা চেষ্টা করবে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো যখন পড়বে তখন এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবে। তো চলো আমরা খ নাম্বার অঙ্কটা করে ফেলি। খ নাম্বার প্রশ্নটা যদি দেখি, যেখানে বলছে যে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো। তো এই বিষয়টা নির্ণয় করার আগে আমরা একটু যদি চিন্তা করি যে মধ্যক কাকে বলে, আমরা সবাই জানি, তারপর একটু দেখে নিই। মধ্যক হচ্ছে পরিসংখ্যানের উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজানোর যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে উপাত্তগুলোর মধ্যক। তো মধ্যক নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, মধ্যক কি কাকে বলে আমরা জানি, যে মূল ব্যাপার হতেছে গিয়ে ক্রমানুসারে সাজানোর ফলে যে সকল উপাত্ত ঠিক মাঝখানে থাকে সেগুলোর মানই হবে সেগুলোর মানই হবে কি, উপাত্তগুলোর মধ্যক। আচ্ছা, এটা তো গেল। এখন বলছে প্রদত্ত উপাত্তের মধ্যকটা নির্ণয় করো। তো আমাদের যে উপাত্তটা দেওয়া আছে, খেয়াল করো, এই যে উপাত্তটা দেওয়া আছে এইটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখি, খেয়াল করো, তাহলে এরকম আসতেছে। আমরা শ্রেণী ব্যক্তিটাকে করলাম কি, সিরিয়ালে লিখলাম, গণসংখ্যাটাকে সিরিয়ালে লিখলাম, এবং টোটাল হচ্ছে 60 জন, যেটা আমরা জানি। তো মধ্যক নির্ণয় করতে গেলে নতুন একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। ইতিমধ্যে যারা আমরা বইটা ঠিক মতন পড়ছি এবং এসএসসি 2022-এর পরীক্ষার্থী, তাদের নতুন করে আসলে বলার কিছু নাই ক্রমযোজিত গণসংখ্যাটা কি। ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে কি পূর্ববর্তী সংখ্যাগুলোর যোগফল। আচ্ছা, প্রথমে 10-এর আগে কিছুই নেই, তার মানে এখানে আমরা লিখলাম 10। 10কে 14 দ্বারা যদি আমরা যোগ করি তাহলে আসতেছে 24। 24কে যদি আমরা 18 দ্বারা যোগ করি তাহলে আসতেছে কত, 42। 42কে যদি আমরা 11 দ্বারা যোগ করি তাহলে কত আসতেছে, 53। এবং ফাইনালি আমরা যখন 7 দ্বারা যোগ করব 53কে, তাহলে আসছে হচ্ছে 60। দেখো এখানে 60 আছে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, মধ্যকটা নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে বের করতে হবে যে কোন শ্রেণীতে মধ্যক অবস্থিত। তো আমরা এখানে দেখলাম যে গণসংখ্যা আছে হচ্ছে গিয়ে 60, তাহলে এখানে এন কত, এন হচ্ছে 60। তাহলে আমরা যদি লিখি এখানে এন সমান হচ্ছে কত, 60। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এবং আমরা লিখতে পারি n/2 সমান হচ্ছে কত, 60/2 ইকুয়ালস টু হচ্ছে 30। তাহলে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে, আমরা জানি যে n/2 হচ্ছে গিয়ে আমাদের বের করার কোনতম পদে হচ্ছে গিয়ে মধ্যকটা অবস্থিত। আচ্ছা, আমরা তাহলে লিখতে পারি অতএব, আমরা লিখতে পারি অতএব মধ্যক হলো 30তম পদের মান, যার অবস্থান কত, 30তম পদ কোথায় আছে, দেখো এখানে আছে 10টা পদ, এখানে আছে 24টা পদ। 10তম পদ এখানে শেষ, 24তম এখানে শেষ, এখানে আছে 42 পর্যন্ত, অর্থাৎ 25 থেকে 42 পর্যন্ত এইখানে আছে, অর্থাৎ এখানে কিন্তু 30তম পদটা আছে। তাহলে পদের মান যার অবস্থান কি, যার অবস্থান হচ্ছে এই যে 30 থেকে 39 শ্রেণীতে। ওকে, শ্রেণীতে।
তাহলে আমরা কি বলতে পারি? অতএব মধ্যক শ্রেণী হচ্ছে অতএব মধ্যক শ্রেণী কত? 30 থেকে 39। ওকে, হয়ে গেল। এখন যেহেতু আমরা এখন নির্দিষ্ট করে বলতে পারছি না যে মানে 30তম পদটা কোথায়, এই ধরনের ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে যে আমরা জানি মধ্যক সমান হচ্ছে L প্লাস N ডিভাইডেড 2 মাইনাস FC, তারপরে কি ইন্টু H ডিভাইডেড FM। এখন এটা তো আমরা লিখলাম, কিন্তু এটার মানটা কি? এটার মানটা তো আমরা এখনো জানি না। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখানে খেয়াল করো, এখানে আমরা লিখতে পারি এখানে L সমান হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত। দেখো মধ্যক অবস্থিত কোন শ্রেণীতে? 30 থেকে 39। তাহলে লিখতে পারি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। এল মানে হচ্ছে কি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত, লিখতে পারি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। তাহলে কত? কোন শ্রেণীতে মধ্যক অবস্থিত? 30 থেকে 39 শ্রেণীতে। তাহলে নিম্ন সীমা কত? 30। এরপরে কি আছে? n/2 তো আমরা জানি 30 পেয়ে গেছি। এফসি কি? এফসি হচ্ছে গিয়ে যে মধ্যক শ্রেণীটা যে আছে তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, অর্থাৎ তখন হবে হচ্ছে গিয়ে এই যে এইটা। তো আমরা লিখতে পারি এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রম কি হবে? ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা কত? মধ্যক শ্রেণী হচ্ছে গিয়ে 30 থেকে 39। এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী। তার পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে গিয়ে পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 24 গেল একটা। এরপরে আমাদের কি বাকি আছে? এফএম। এফএম মানে কি? এফএম মানে হচ্ছে গিয়ে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তো মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 18। আমরা লিখতে পারি 18। এরপরে কি দেওয়া আছে? এরপরে আছে এইচ। এইচ কি? এইচ হচ্ছে গিয়ে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি। তো শ্রেণীব্যাপ্তি কত? শ্রেণীব্যাপ্তি হচ্ছে গিয়ে শ্রেণীব্যাপ্তি কত হবে? খেয়াল করো, এখানে অনেকে একটা ভুল করে, যে ভুলটা হচ্ছে যে করে কি যে শ্রেণী উচ্চ সীমা থেকে শ্রেণীর নিম্ন সীমাকে বিয়োগ করে, এটা একটা ভুল করে ফেলে। আবার অনেকে যেটা ঠিক করে যে শ্রেণীর নিম্ন সীমা থেকে উচ্চ সীমা মোট কয়টা সংখ্যা আছে সেটা করে। আমাদের এত কষ্ট করার দরকার নেই। আমরা যে কাজটা করব, যে কোনো একটা শ্রেণীর নিম্ন সীমা এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমাকে যদি বিয়োগ করি, খেয়াল করো এখানে প্রথম শ্রেণীর নিম্ন সীমা আছে 10 এবং পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 20। 20-এর থেকে যদি 10 বাদ দেই তাহলে আসতেছে কত? 10। তাহলে এখানে শ্রেণী ব্যবধান কত? 10। এইচ মানে হচ্ছে 10। আমরা দেখো এখানে যেই মানগুলো প্রয়োজন সেই মানগুলো কিন্তু পেয়ে গেছি। এলও পেলাম, এফসি পেলাম, এইচ পেলাম, এফএফ পেলাম। সুতরাং আমরা যদি লিখি, সুতরাং মধ্যক, এখন যদি আমরা মানটা বসায় দিই, মানটা বসানোর জন্য
আমরা যদি লিখি যে এল হচ্ছে কত, এল হচ্ছে 30 যোগ n/2 কত, n/2 হচ্ছে গিয়ে 30। ওকে, তারপরে আছে কি মাইনাস এফসি। এফসিটা কি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ 24 ইন্টু কত এইচ, এইচ হচ্ছে 10 ডিভাইডেড এফএম কত, এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা অর্থাৎ হলো 18। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাচ্ছি, 30 যোগ এখানে আছে কত, 30-এর থেকে 24 বাদ দিলে হচ্ছে 6, আর এখানে গুণ 10/18। তাহলে এখানে 3 6 কত 18, 10কে 3 দ্বারা ভাগ করলে কত আসতেছে 3.33। তাহলে আমরা লিখতে পারি এখানে 33.33। এটাকে আমরা প্রায় লিখে দিই, কারণ 10কে 3 দ্বারা ভাগ করলে জীবনও এটা শেষ হবে না। তাহলে আমরা মধ্যক কত পেলাম, 33.33। দেখো 30 থেকে 39-এর মধ্যে একটা নিশ্চয়ই সংখ্যা আছে 33.33, সেটাই হচ্ছে মধ্যক। তো উপাত্ততে যে সংখ্যাগুলো আছে বা সারণীতে যে মানগুলো আছে সেখান থেকে আমরা বিশ্লেষণ করে পেলাম এই সারণীর মধ্যক হচ্ছে গিয়ে 33.33। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। পরীক্ষায় এই যে এরকম একটা অঙ্ক যদি থাকে, সারণী দেওয়া থাকে, এমন হতে পারে যে মধ্যকের জায়গায় আসলো প্রচুরক নির্ণয় করো, এটাও কিন্তু আসতে পারে। তো প্রচুরক নির্ণয় করার নিশ্চয়ই তোমরা সূত্রটা জানো। তো আরও অনেকগুলো ভিডিও আমার অলরেডি করা আছে এই এসএসসি 2022-এর পরীক্ষার্থীদের জন্য, যেখানে বিভিন্ন ভিডিওতে আমি চেষ্টা করেছি ক্রমযোজিত গণসংখ্যা কীভাবে বের করতে হয়, গণসংখ্যা থেকে কিভাবে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এছাড়াও রয়েছে মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, সবই আছে। তো এই ভিডিওটাতে আমরা নির্ণয় করলাম কি মধ্যক। চলো আমরা গ নাম্বার অঙ্কটা করি। গ নাম্বার হচ্ছে কি একটি লেখচিত্র। প্রশ্নের এই অবস্থায় আমরা এখন একটি আয়তলেখ অঙ্কন করব। দেখো উপাত্ত থেকে আমাদেরকে আয়তলেখটা অঙ্কন করতে হবে। তো আয়তলেখ অঙ্কন করতে গেলে আমরা জানি যে দুটো জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে গিয়ে গণসংখ্যা তো থাকবেই, এবং শ্রেণীব্যাপ্তি থেকে আমাদের একটা নতুন জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। তো কাজটা আমরা চলো করে ফেলি। দেখো এখানে আমরা চিত্রটা অঙ্কন করার পূর্বে একটা জিনিস তৈরি করতে হবে। আমাদের এক্স অক্ষ বরাবর থাকবে হচ্ছে গিয়ে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর থাকবে হচ্ছে গণসংখ্যা। তো অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিটা কি হবে খেয়াল করো, এখানে আছে 10 থেকে আমরা করব কি ঠিক একটা ঘর আগে থেকে শুরু করব, অর্থাৎ আমরা শুরু করব ধরো 9.5 থেকে, আর শেষ করব হচ্ছে গিয়ে যেখানে এখানে উচ্চ সীমাটা আছে তার এক ধাপ পরে, অর্থাৎ 19.5। আয়তলেখ অঙ্কন করতে গেলে দুইটা জিনিসেরই প্রয়োজন, অর্থাৎ পরবর্তী শ্রেণীতে যেটা শুরু হবে পূর্ববর্তী শ্রেণীতে সেটা শেষ হবে। কেন এটা হবে আমরা যখন অঙ্কন করব তখনই বুঝতে পারবো। 20-এর জায়গায় আমরা লিখব 19.5। দেখো এটা কিন্তু আগের শ্রেণী 19.5 ছিল উচ্চ সীমা, এখন সেটা হয়ে গেছে নিম্ন সীমা। আবার এখানে লিখব 29.5। আবার এখানে 30 দ্বারা শুরু হয়েছে, আমরা শুরু করব 29.5 দ্বারা, এবং শেষ হচ্ছে 39-এ, আমরা শেষ করব 39.5। এরপরে কি আছে 40 থেকে 49, আমরা শুরু করব 39.5 থেকে, শেষ করব হচ্ছে 49.5-এ গিয়ে। এখানে শুরু হয়েছে 50 দ্বারা, আমরা শুরু করব হচ্ছে 49.5 আর শেষ করব 59-এর জায়গায় 59.5, আর বাকি যা আছে সবই এক থাকবে। এখন আমরা একটা ছক কাগজ নিয়ে আসলাম। তো ছক কাগজে লেখার আগে কিছুটা বর্ণনা করতে হবে, চলো আমরা সেই বর্ণনাটা করে ফেলি। বর্ণনাটা আমাদের খুব সুন্দর করে লিখতে হবে, আর না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে।
তো প্রথমে আমরা যে কাজটা করব, একটা ছক কাগজের এক্স অক্ষ বরাবরে আমরা কি করব, যে আমরা এটা হচ্ছে যে এক্স অক্ষর আমরা এখান থেকে নিই, এখান থেকে আমরা যদি নেই, আমরা ধরে নিলাম এখান থেকে শুরু, এটা হচ্ছে এখান থেকে শুরু। আমরা যখন খাতায় করব তখন নিশ্চয়ই এটা আরও সুন্দর হবে দেখতে। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে এক্স অক্ষ। আমরা স্কেল দিয়ে যখন আঁকবো জাস্ট ধরেই 3বার দাগ দিব, তাহলে দেখবা মোটা হয়ে গেছে। তো এটা হচ্ছে এক্স অক্ষ, এবং এখানে লেখা থাকবে হচ্ছে কি, এখানে আমরা নিব হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণী, কি অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি, আর এটাকে আমরা নিব হচ্ছে ওয়াই অক্ষ। আমরা যখন করব তখন একটা স্কেল দিয়ে 3টা দাগ দিলেই একদম সুন্দর করে হয়ে যাবে। এটা হচ্ছে 0, এটা হচ্ছে ওয়াই। আমরা প্রয়োজনে আরেকটু বড় করে নিই, অসুবিধা নেই। এইটা এইভাবে এবং এইটা এইভাবে, আর এটা হচ্ছে গণ সংখ্যা। আচ্ছা, এখন কিছু আমাদের লিখতে হবে। আমরা যদি এইভাবে লিখি যে এখন ছক কাগজে এক্স অক্ষ বরাবর, এই যে প্রত্যেকটা যে ছোট ছোট বর্গ আছে এটাকে বলা হয় ক্ষুদ্রতম বর্গ, বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে, তাই না, প্রতি এক ঘরকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির, আমরা এক্স অক্ষ বরাবর কি নিছি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির কি করব, প্রত্যেকটা ক্ষুদ্র বর্গকে এক একক ধরব, এক একক, এবং ওয়াই অক্ষ বরাবর কি করব, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের একই কথা লিখব, ক্ষুদ্রতম বর্গের প্রতি এক ঘরকে গণসংখ্যা এক একক ধরে, তাই না, এক একক ধরে কি করব, আয়ত লেখ অঙ্কন করা হলো। গেল একটা জিনিস। আর একটা জিনিস দেখো, আমরা ধরলাম এখান থেকে শুরু করলাম হচ্ছে কত, 9.5। তো এটা তাহলে কত হবে, এটা তাহলে হবে হচ্ছে কত, 19.5, কারণ প্রত্যেকটা এখানে 10টা আছে, এক এক করে ধরছি, 9.5, 10.5 এরকম করতে করতে 19.5। তো এটা কত হয়েছে, এটা হচ্ছে 39.5। তাহলে এটা কত হবে, 39.5। তাহলে এটা কত, 49.5। ফাইনালি এটা কত, 59.5। তো দেখো এখানে যে 0 থেকে 9.5 যে আসছে, এইটা বোঝানোর জন্য এখানে আমরা একটা ভাঙা শব্দ ব্যবহার করলাম। তাহলে আমরা লিখতে পারি কি,
যে মূল বিন্দু কি মূল বিন্দু থেকে 9.5 পর্যন্ত কি পূর্ববর্তী ঘরগুলো বুঝাতে কি ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। ওকে, এখন দেখো আমরা আঁকার চেষ্টা করি। দেখো আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিতে লিখে ফেললাম 9.5 19.5 এরকম করে লিখলাম। আর এখানে আমরা যেটা করব, দেখো প্রত্যেকটা ঘরকে একক একক যেহেতু ধরছি, তার মানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15, এটা হচ্ছে 20, আর দরকার নেই, তাই তো, আর দরকার নাই। এখন দেখো প্রথমে আমাদের কি আছে 9.5 থেকে 19.5 আছে হচ্ছে 10, তো এই হচ্ছে 10, এই হচ্ছে আমাদের 9.5, আর এই হচ্ছে 19.5। এই টুকরো আমরা কত নিলাম? 10 নিলাম। এই যে দেখো আমাদের একটা আয়ত হয়ে গেল। এখন আমরা প্রথমেই বলছিলাম যে আমরা চিত্র অঙ্কনের সময় বুঝতে পারবো কেন আমরা এক ঘর আগে নিছি এবং এক ঘর পরে নিছি। দেখো দ্বিতীয় যে শ্রেণীব্যক্তিটা আছে, দ্বিতীয় শ্রেণীটা আছে, সেখানে কিন্তু শুরু করছে কত 19.5 থেকে। দেখো পূর্ববর্তী শ্রেণীটা শেষ হয়েছে আর পরবর্তী শ্রেণীটা শুরু হয়েছে, একই যখন হয় তখন আমাদের আয়ত লেখাটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখানে কত আছে? 14 আছে। তো 14 মানে 15-এর একটু আগে, তো এখানে দিলাম 14, আর এখানে কত 29.5 দিলাম হচ্ছে 14। তো এটাকে যদি আমরা মার্ক করে দিই, এই হলো এবং এই হলো, দেখো কাজটা হয়ে গেছে। এরপরে কত আছে? এরপরে আছে হচ্ছে 18 কত আছে? 29.5 থেকে 39.5। তো 29.5 18 হয়ে যাবে। 18 মানে কি 20-এর একটু আগে। তো এখানে 39.5 কী হবে? 20-এর একটু আগে। তো এইটাকে মার্ক করে দিলাম, এইটাকে মার্ক করে দিলাম, এইটাকেও মার্ক করে দিলাম। 18 হয়ে গেল। তো 14 শেষ, 18 শেষ। এরপরে কত আছে? 11 কত আছে? 39.5 থেকে 49.5, 11 আছে। 11 মানে কি 10-এর একটু উপরে, এই যে এখানটাতে। তো এই হচ্ছে আমাদের 11, এই হচ্ছে আমাদের 11। একটু সুন্দর করে লিখি, 11। তাহলে এই হচ্ছে 10, এই হচ্ছে 1, তাহলে এই হলো আমাদের 11। আমরা যখন ফিজিক্যালি কোনো ছক কাগজে করবো এই কাজটা খুবই সুন্দর হবে। এরপরে কি আছে? ফাইনালি 49.5 থেকে 59.5-এ আছে 7, তাহলে 5 6 7 অর্থাৎ 2 ঘর উপরে। এই দিলাম, এই হলো আমাদের 7, আর এখানে এটা করে দিলাম। দেখো আমাদের কিন্তু মূল কাজ শেষ। এটা আমরা কি আঁকলাম? আমরা আঁকলাম হচ্ছে আয়ত লেখ। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা যদি একটু সৌন্দর্যের জন্য একটু হাইলাইট করে দিই, দেখো দেখতে সুন্দর লাগবে। এই যে 9.5 থেকে 19.5 এইটুকু হচ্ছে গিয়ে এই যে এটা, দেখো আমরা যখন হাইলাইটটা করে দেব সুন্দর দেখাবে। তারপরে আমরা এখানে এটাকে কি করতে পারি? এইটাকে দিয়ে দিতে পারি এইটা,
দেখো সুন্দর করে। তারপরে আমরা আরেকটু হাইলাইট করে দিই, প্রত্যেকটাকে একটু সুন্দর সুন্দর করে হাইলাইট করে দেব, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। যেটা বড় সেটাকে আমরা একটু রেড মার্ক করে দিই। দেখো পরীক্ষা হলে আবার এটা করতে যাও না, পরীক্ষা হলে এটা করতে গেলে সময় নষ্ট হবে। এরপরে আমরা একটু হাইলাইট করে দিই, এটাকে এই পাশটায় করে দিলাম এটা। এবং সর্বশেষ যেটা আছে এটাকে আমরা কি করে দিতে পারি, আমরা এই কালারটা করে দিতে পারি। এই হচ্ছে আমাদের আজকের আয়তলেখ অঙ্কন। আয়তলেখের অঙ্কন করতে গেলে আমাদের তিনটা কাজ করতে হয়েছে। এক নাম্বার কাজ হচ্ছে গিয়ে আমাদের একটা সারণী তৈরি করতে হয়েছে, যেখানে নতুন করে অ্যাড হয়েছে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি। এরপর আমাদের একটা বর্ণনা দিতে হয়েছে এবং ফাইনালি আমাদের একটা কি করতে হয়েছে, চিত্র অঙ্কন করতে হয়েছে ছক কাগজের মাধ্যমে। তো এই হচ্ছে আজকের সৃজনশীল প্রশ্নের সমাধান। আমি তোমাদের অ্যাডিশনালি একটা জিনিস শেখাতে চাই, যাতে তোমাদের যে কোনো চিত্র আসলে কোনো সমস্যা না হয়। সেটা হচ্ছে, দেখো বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের চিত্র আসে। একটা কি আছে, এইমাত্র আমরা যেটা করলাম আয়ত লেখচিত্র। এটা করতে গিয়ে আমাদের এক্স অক্ষ বরাবর প্রয়োজন পড়ছে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর ছিল গণসংখ্যা। কিন্তু প্রশ্নটা যদি এটা না হয়ে যদি বলতো যে গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর হতো শ্রেণী মধ্যবিন্দু, আর এক্স অক্ষ বরাবর যেটা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, যেটা যা আছে তাই থাকলো। প্রশ্ন যদি থাকতো অজীব রেখা কি এবং সেখান থেকে আমাদের চিত্রটা অঙ্কন করতে হবে, তাহলে আমাদের করতে হবে কি, প্রথমে একটা ছক বানাতে হবে যেখানে থাকবে শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা। দেখো তিনটা চিত্র আমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। আমি চেষ্টা করলাম এখানে এক্স অক্ষে কী হবে এবং ওয়াই অক্ষে কী হবে সেটা বিশ্লেষণ করা। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে। সামনে 2022 এসএসসি পরীক্ষা, আর আছে 1 মাস। 1 মাসে তোমরা যদি মোটামুটি প্রত্যেকটা পার্ট 10টা করে অঙ্ক করো, যেমন ধরো পরিসংখ্যান, আমি যদি তোমাদের একটু হাইলাইট করে দিই লেখার ক্ষেত্রে, যে প্রথমে ধরো আছে পরিসংখ্যান, তারপরে আছে ধরো বীজগাণিতিক রাশি বা বীজগণিত যদি আমরা লিখি, তারপরে আছে হচ্ছে সেট ও ফাংশন, তারপরে ধরো আছে সসীম ধারা, এরপরে কি আছে ধরো ত্রিকোণমিতি। এরপরে আমি আর কি করাইছি নর্মালি এছাড়া, এরপরে আছে ধরো হচ্ছে গিয়ে সূচক ও লগারিদম। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা এবং 6টা। আমি চেষ্টা করেছি এই হোম অফ ম্যাথ যে চ্যানেলটা আছে, হোম অফ ম্যাথ, এই চ্যানেলটাতে এই 6টা বিষয়ে অঙ্কগুলো সমাধান করা। একটা জিনিস বলে রাখি, পাঠ্য বইয়ের সব কয়টা অঙ্ক করা আছে এই 6টা বিষয়ের উপর বেস করে, একদম সবগুলো অঙ্ক করা আছে। পরিসংখ্যান হচ্ছে অধ্যায় 17, তারপরে বীজগাণিতিক রাশি হচ্ছে গিয়ে সম্ভবত এটা হচ্ছে 3.3 অধ্যায় 3, তারপর সেট অ্যান্ড ফাংশন আছে হচ্ছে গিয়ে অধ্যায় 2, সসীম ধারা আছে অধ্যায় 13, তারপরে আছে হচ্ছে ত্রিকোণমিতি 9, সূচক হচ্ছে 4। এই সবগুলোর অঙ্ক এই হোম অফ ম্যাথে করা আছে, প্লাস 2022-এর পরীক্ষার্থীদের জন্য আজকে তারিখ পর্যন্ত 90টার উপরে ভিডিও আছে। তো তোমরা যদি এইগুলো ঠিক মতন খেয়াল করো, অবশ্যই পরীক্ষায় A+ পাবে। তো ভিডিওটা কন্টিনিউ করবো না, তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি তোমরা মনে করো যে এটা অন্যদের দিলেও তোমাদের মানে একটা আলাদা তৃপ্তি পাবে, অন্যদের উপকার করার মধ্যে একটা বিশাল তৃপ্তি আছে, তাহলে তোমরা কি করতে পারো, এই ইউটিউব যে চ্যানেলটা আছে এটা আছে অন্যদের কাছে শেয়ার করতে পারো, অথবা ফেসবুক যে পেজটা আছে এটাও অন্যদের সাথে শেয়ার করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। বেশি বেশি প্র্যাকটিস করো।